আমার গ্রাম লক্ষ্মীসর। এই তথ্যচিত্রটি তৈরি করেছি মূলত একেবারে আমার নিজস্ব অনুভূতির ভিত্তিতে। অবশ্যই আরো কিছু গ্রামের মানুষের অনুভূতির কথা প্রকাশ পেয়েছে এই চিত্রে, প্রকাশ পেয়েছে আমার মেজদার অনুভূতির কথা, প্রকাশ পেয়েছে দিলীপ ও মতির অনুভূতির কথা। ছোটবেলায় অর্কসা তীরে আমার সেই গ্রাম, তার সুশীতল গাছের তলা, রাখাল বালকের জটলা, আর দূরে বড় নদীর ওপারের গ্রামগুলো আমায় হাতছানি দিয়ে ডাকত। দেখা না দেখার জগৎ আমাকে এক ঘোরের মধ্যে মগ্ন করে রাখত। কত বিস্তৃত এলাকায় কত কিছু চিত্র চরিত্রের সান্নিধ্য পেয়েছি, যা এই অপরাহ্নের আলোয় কিভাবে প্রকাশ করব ভেবে পাইনি। সেই শৈশবে হাফ প্যান্ট পরার দিনগুলোয় কত নিষ্পাপ ছিলাম, মুখে কোনো দাগ পড়ে নাই তখন। কতদিন গোধূলি লগ্নে বাথানতড়ার দোলমঞ্চ থেকে আড়ালে দাঁড়িয়ে দেখেছি অলৌকিক সূর্যাস্ত। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ে, তোমাদের বিশ্বময়ে আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার নিঃসীম শূন্যতা আর নিঃসঙ্গতা সত্ত্বেও লক্ষ্মীসোল, আমি তোমায় ভালোবাসি। স্নিগ্ধ শ্যামলিমা তোমার সারা দেহে, রুগ্নতা অলিতে গলিতে, তবু অনুভবে ভরে ওঠে অন্তর্দেহ। তোমার আশা প্রাচুর্য করা ভালোবাসা জাগে চিরন্তন কাঁকর বিছানো রাজপথে। কর্তব্যবোধের ছেঁড়া জঞ্জাল আর মানুষের অপত্য স্নেহগুলো তোমার বিবস্ত্রা দেহের উপর প্রতিদিন প্রতিক্ষণ অভিনীত হয় সমাজের উঁচু নাট্যমঞ্চে। রীত বিপরীতের দ্বন্দ্ব নিয়ে তোমার প্রশান্তিতে বৈরাগী বাউল হতে চাই নিজস্ব অনুদানে, তবু উপস্থাপন হতে চাই প্রতি জন্মে তোমার মধুময় সৃষ্টির গহনে। কিছুটা পেটের দায়ে আর কিছুটা শহরের ভোগবিলাসিতায় প্রলুব্ধ হয়ে পা দিয়েছি শহরে, তোমাকে ছেড়েছি। আর জীবনের সীমান্তে দাঁড়িয়ে ভাবি শহরে পাড়ি দেবার কতটা প্রয়োজন ছিল। তোমার কোলেই থেকে যেতে পারতাম একটি শিশির বিন্দু হয়ে, থেকে যেতে পারতাম একটি ফুলের পরাগ হয়ে, কিন্তু কিছুই হওয়া হলো না। শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। ফুলের পরাগ হলে প্রজাপতি চুম্বনে ভরিয়ে দিত না। কিছুই হওয়া হলো না। নানা রকম বাধ্যবাধকতায় আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে গেছি, পারিনি মা তোমার কোলে থেকে যেতে। মাঝে মাঝে ক্ষণিকের জন্য হলেও দার্শনিকের মতো ভাবি, মৃত্যু যদি শেষ পরিণতি, কেন তবে জীবনের এত আয়োজন? সৃষ্টির নিয়মে বর্তমান ও ভবিষ্যৎ দুই কালের গর্ভে বিলীন হয়ে ইতিহাসের রূপ নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। সমুদ্রের যে ঢেউ একবার পার হয়ে যায় সেটিকে দ্বিতীয়বার অবগাহন করা যায় না। তেমনি যে দিনগুলো চলে গেছে
তার কখনোই ফেরোলো না, তা সে আমাদের শৈশবই হোক বা কৈশোর। তবুও বারবার স্মরণ করতে ইচ্ছে করে তাদের, স্মৃতিচারণ করেও তো সেই শৈশবের বা কৈশোরের দিনগুলোকে কিছুটা হলেও কাছে পাওয়া যায়, সেটাই আর কম কিছু। কোনদিন যায় যা চলে গেলে আর আসে না, হৃদয় বাসনা নিয়ে আকুল যতই চাওয়া, কালেরও সাগরে সে আর ভাসে না। কোনদিন যায় যা চলে গেলে আর আসে না, হৃদয় বাসনা নিয়ে আকুল যতই চাওয়া, কালেরও সাগরে সে আর ভাসে না। কোনদিন যায় যা চলে গেলে আর আসে না। চিন্তার গভীরে ঢুকে কারে খুঁজি আমি, সে কি মোর হারানো কৈশোর। ক্ষীণতোয়া অর্কষা, তীরে তার গভীর জঙ্গল, মাঝে যায় গুঁড়ি পথ, শেষ হয় বাগজুড়ি গ্রামে। প্রদোষের প্রাক্কালে পশ্চিম দিগন্তে লাল হয়ে সূর্য অস্ত যায়, আবিরের রং ধরে অর্কষার জলে, মুগ্ধ নেত্রেই চেয়ে থাকে কৈশোরের চোখ। পূব দিকে দোলডাং, সুবিশাল মাঠ, লক্ষাসিনীর পূজা, অঘ্রাণের পরে পায়েস খাবার লোভে ভিড় করে যত ছেলে মেয়ে। দুর্গা মেলায় মাস্টার মশাইয়ের পাঠশালা, বাথানতরায় কানির ফুটবল, পূজার আগে শিয়াল শুকনি অর্কষার ধারে, শিয়াল গেল খালকে, শুকনি গেল ডালকে, জলে ডুবে কলধ্বনি কৈশোরের কণ্ঠ। সাধু বাবার আশ্রম, চন্দনের গন্ধ, সংমধুর বন্দিধ্বনি, স্মৃতি ফুরে আসে। সপ্তমীর সকাল, ঠাকুরুন আনতে যাওয়া কলাবউ নিয়ে, রক্তের গভীরে বাজে টায়রা 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 পড়েছেন। তোমার কোলেই শৈশব কাটিয়েছি, কাটিয়েছি কৈশোর, লালিত পালিত হয়েছি তোমারই ছত্রছায়ায়। তাই তোমাকে ভুলতে পারি না কখনোই, তাই তো বারবার ছুটে আসি তোমার কাছে। আসতে দেরি হলে স্বাভাবিকভাবেই তোমার অভিমানের সুর ফুটে উঠতে দেখেছি, বলতে শুনেছি, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আবার গ্রাম ছেড়ে ফিরে আসার সময় তোমাকে তোমার সুমিষ্ট স্বরে আমাদের উদ্দেশ্য করে বলতে শুনেছি, মনে রেখো, মনে রেখো। পাশেই বাউরিপাড়া, আমাদের প্রতিবেশী। এই বাড়িতেই থাকতো আমাদের জানকী বাউরি। এর পাশ দিয়ে যাওয়ার সময় এখনো কানে বেজে ওঠে গেন্ডুদার ছোট ভাই হাঁসুদার লেখা দেহতত্ত্বের গান জানকীর গলায়।
এই কি মায়ের সংসার, তুমি কার কে তোমার মনে মনে করো বিচার। তবে দেখো পৃথিবীতে প্রেমের মহি গেছে মেতে, ভুলে গেছে আজ বিধির লিখন, যবে হবে নিজের মরা। ভুলে গেছো রাজ বিধির লিখন, যবে হবে নিজের মরা। পুত্রে হাসি বলি ওরে নর সকলের আছে মৃত্যুর সমর, কেউ বাকি রবে না ধরা। ওগো তুমি জগতের মানব ছিলে, মোরা বলে নাম নিলে, শেষে করিবে তোমার আগুনে দাহন, যত হবে নিজের মরণ। আরো একটু এগিয়ে গেলে ওই যে দেখা যাচ্ছে দেবুদের বাড়ি, কানে ভেসে আসছে গেন্ডুদার হাতে হাতে খড়ি পাওয়া দেবুর সেতারে ভাটিয়ালি সুর। এ হলো আমাদের ঐতিহাসিক ধারী, আমাদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু, সকলের আড্ডার জায়গা। এখানে বসে বসেই দেখি সামনে থিয়েটারের মঞ্চে তাসের আড্ডা, উপভোগ করি দুর্গাপূজার আরতি আর যাত্রা বিচিত্রা অনুষ্ঠান। এখানে বসেই 1968 সালের 2রা অক্টোবর বিজয়া দশমীর দিন নতুন ক্লাব তৈরির জল্পনা, আর কয়েক ঘন্টার মধ্যেই খেয়ালি গোষ্ঠীর জন্ম। আজ যে মধ্য গগনে বিরাজ করছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুর আটার তার গোলা, কাটালতায় উঠবে ঘরের দ্বার। যখন জমবে ধুলা তানপুর আটার তার গোলা, ফুলের বাগান
ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এ হলো আমাদের ক্লাব ঘর, যা কিনা খেয়ালি গোষ্ঠীর জন্মের কিছুদিন পরে হয়েছে। গ্রামের প্রাইমারি স্কুল বাড়ি এটিও তৈরি হয়েছিল আমাদের খেয়ালি গোষ্ঠী ও গ্রামের সকলের সমষ্টিগত চেষ্টায়। এই স্থানই ছিল আদি পাঠশালা। মাটির দেওয়াল ও খড়ের ছাউনি, এক কামরা লম্বা হলের মতো। গেন্দুদার দাদা চন্দ্রদাই ছিলেন পাঠশালার প্রধান শিক্ষক, আর ছিলেন হরিমাস্টার মশাই। আমার হাতে খড়ি হয়েছিল হরিমাস্টার মশাইয়ের হাতে। তারপর এ বাড়ি নষ্ট হয়ে যায়। তখন পাঠশালা চলত দুর্গা মেলা। আমরা অনেকেই পড়েছি এই দুর্গা মেলা, বড় মাস্টারমশাই অর্থাৎ শ্রদ্ধেয় যুগল মাস্টারমশাইয়ের কাছে। পরবর্তীকালে অনেক পরে এই দুই দিকের প্রাইমারি স্কুল ঘর তৈরি হলো সরকারি সাহায্যে। এখন ওখানে বসেই গ্রামের ছেলেরা যাত্রার রিহার্সেলে ব্যস্ত। আজ মহাসপ্তমী, দশমীর দিন মঞ্চস্থ হবে যাত্রা। দুর্গাপুজো আর দোল গ্রামের দুটি বড় উৎসব। মহাপূজার দিন এগিয়ে আসছে। উত্তেজনার পারদ বাড়িয়ে একে একে আসে জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনসা পূজা, গীতাষ্টমী, শিয়াল শুক্তি। অবশেষে প্রতীক্ষার অবসান। আজ মহালয়া। ভোর হতে না হতেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র महिषासुर मूर्तिनि भेषे आसছে बेतारे। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर जगतोऽखिलस्य, प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं, स्वविश्वरी देवी चराचरस्य। आधारभूता जगतस्त्वमेका, महीस्वरूपेण यतः स्थितासि, अपां स्वरूपस्थितया तवैतदख्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये, वैष्णवी शक्ति अनंत वीर्या। बाजलो तो आलोर दे, मातलो दे भुवन, बाजलो तो आलोर दे। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। আর মাত্র এক সপ্তাহ বাকি। যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছি আমরা, বিশেষ করে যারা বাইরে থাকি। সময় মতো পৌঁছতে হবে গ্রামে, মাকে বরণ করে আনতে হবে সপ্তমীর সকালে। রেডি হও। ওকে আগে দেখেন এবার কি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি আসতে পারে আর নাও আসতে পারে। হোপ ফর দ্য বেস্ট। চলো ওকে। হ্যাঁ, ঠিক আছে। আজ মহাসপ্তমী। শরতের সকালে শিশির ভেজা ঘাসে পা রেখে শিউলি গাছের দিকে তাকিয়েই বুঝতে পারি দুর্গতি নাশিনী মায়ের আগমন বার্তা। যে যেখানেই থাকি না কেন, ছুটে এসেছি মাকে বরণ করে তোলার জন্য। শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বাড়ির দ্বারে অপেক্ষারত শুদ্ধ স্নাতক গৃহবধূ ও সধবা কন্যারা সপল্লব পূর্ণ ঘট হাতে মাকে বরণ করার প্রস্তুতিতে। এবার সেই বরণের পালা। এই অনুষ্ঠান আমাদের পূজার এক অন্যতম বৈশিষ্ট্য। সব জায়গায় এই দৃষ্টিনন্দন অনুষ্ঠান দেখা যায় না।
সকলের বাড়ির লক্ষ্মী ঠাকুর এই পুজো কদিনের জন্য এসে থাকেন এই পূজা মণ্ডপেই। আবার দশমীর সকালে মায়ের বিসর্জনের আগেই তাকে নিয়ে আসা হয় তার নিজের জায়গায়। এছাড়া পুজোর সময় কারো বাড়িতে বসে আড্ডা মারা তো আছেই। এরকমই একদিন এক আড্ডায় লালটুকে বললাম একটা আবৃত্তি শোনাতে। শুরু হলো, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, লক্ষ্যত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। বসো। জমজমাট আড্ডা বসেছে লালটুদের বাড়িতে। বসো, আমি ঠিক নিয়ে নেব। আমরা মায়ের সবাইকার মুখের মধ্যে কিন্তু একটা অদ্ভুত চেঞ্জ চলে গেছে। ছোট কাকিমার মুখটা হঠাৎ আড্ডা বসেছে দিলীপের বাড়িতে। ওই থালা বাসন ধুতে হবে আর খাবার হ্যাঁ করব। খাওয়া দাওয়া বাদ মাসে 50 না 60 টাকা কি বললো, হ্যাঁ করবে। অ্যাসুরেন্স পেয়ে গেছে, আরেকজন তো করে দেবে আমার বন্ধুর হোটেলে। মলয়ের বাড়ির আড্ডায় রেখার ও রিন্টুর গান শুনে নেওয়া যাক এবার। সংসারেতে কাজ করো, নামে রাখো মতি, মানুষকে ভালোবেসো দিয়া প্রেম প্রীতি। সর্বজীবে করো সেবা, সর্বজীবে করো সেবা, হইয়া নিষ্কাম। পাগল মন রে জপ মনোহরে কৃষ্ণ নাম। বদলের বাড়ির আড্ডাও কম যায় না কিছু। তারপর তুই যখন ফার্স্ট আসছিস তখন ওইখানে জোরের কাজটা গেল, গাড়িটা খারাপ হয়ে রাত্রি প্রায় 2:30 ওইরকম সময় এসে পৌঁছল। তোর আসা যাওয়াটা বরাবরই দুর্যোগপূর্ণ। এখন বড় এবার এলাম তো রাত্রে অন্ধকারে বললাম যে আমি মানে আমার জন্মের সময় একবার রাত্রে এসেছিলাম, আর মানে দিন রাত অন্ধকারে আরেকবার দ্বিতীয়বার আসছি আর কি। ওইগুলো মনে নেই, ওগুলো তো ওটা তো মধ্যে কথা নয়। আমার যখন ওই তোমার ওই কোকাকোলার গল্পগুলো শোনা, ওইগুলো একটু একটু খাপ ছাড়া যারা মনে আছে আমার। না বাবা, ওটা মনে থাকার কথা। দাঁড়াবি পশ্চিমে বলিবি পূরব মুখে, আর গোপন প্রীতি ও সখীরে, ও পরাণ সখী আমার, গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তোর
ধরা দিবি না তারে সাধেলে ধরা দিবি না তারে আশার আসে রাখিবি বসাইয়ে। এরকমই এক আড্ডায় পেলাম শিশিরকে। বলার সঙ্গে সঙ্গে সে শুরু করলো তার গান। सुरना सजे क्या गाऊं सुर के बिना जीवन सुना। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই পূজা উপলক্ষে চলে বিচিত্রানুষ্ঠান, যাত্রা, থিয়েটার। বরিষ্ঠ নাগরিক সহ সকলেরই জন্য ব্যবস্থা থাকে খেলাধুলার। দেখা যাচ্ছে পুরস্কার বিতরণী বিচিত্রানুষ্ঠান শুরুর ঠিক আগে। সপ্তমীতে চলছে বিচিত্রানুষ্ঠান, গ্রামের ছেলে মেয়েদের নিয়ে। আছে গান, বাজনা, আবৃত্তি, নাচ। মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাট নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উত্তম। হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ তো জিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সৎগতি হতে ভ্রষ্ট নাহি হই। जन्म जन्म में जन्म जन्म में दर्श विकारी दर्शन दो गिरिधारी, मुझे दर्शन दो गिरिधारी। सब जन स्वामी अंतराजामी सब जन स्वामी अंतराजामी। চন্দ্র ভূকম অবস্থায় এসে চলে গেল, সেই বস্তু নিয়ে 25 বছর প্রতীক্ষা করেছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল,
অষ্টমীতে প্রতিবেশী গ্রামের থেকে আসা কিছু শিল্পীদের ফোক সংস, বাউল ইত্যাদি নবমীতে চলছে গ্রামের ছেলে মেয়েদের নাটক। জানিস পেটটা চোল চোল করছে তখন থেকে। কি করেছিস? দেখ টোস্টগুলো পুড়িয়ে না একবারে কালো করে ফেলছিস। খাওয়া যায় না 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 না, এই অস্বাস্থ্যকর খাবার চলবে না। যা কান্ত, এক্ষুনি এগুলো পাল্টিয়ে নতুন করে টোস্ট বানিয়ে নিয়ে আয়, বুঝলি? তোমাদের যন্ত্রণায় আর পারা গেল না। কেন টোস্ট পুড়িয়ে বেড়েছিস? 10 বছর ধরে রান্না করছো, তুমি এখন টোস্ট পুড়া শিখবে না? প্রথম আছে তৈরি কিনা তাই একটু পুড়ে গেছে। আপনারা বসুন, চা খান। আমি টোস্টগুলো আবার করে আনছি। আপনারা চা খান। যা ঢালো, খালি পেটে চাই খাওয়ার কিছু নেই। আর শেষ দিন দশমীতে গ্রামের ছেলেদের যাত্রা। এটা কি তোর কর্মের নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার মহাভারতের কত পাশা চালে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে যেতে হয়েছিল, ইতিহাসের মাটি ভেদে আমি ভাবছি নিঃশেষ হয়ে গেছে 1937 তলায় তুমি কেনাচ্ছির মতো। ওর ভাষা বুঝতে পারছো? 1986 ও হচ্ছে আজ থেকে 100 বছর পরে, অর্থাৎ 1986 সালের সাংবাদিক। হ্যাঁ, বিনোদ করো। এই যে আপনি এখানে কেন এসেছেন? মহাষ্টমী পুজোর কিছু অংশ দেখে নেওয়া যাক এবার, আর তার সাথে বাচ্চাদের বাজি ফাটানো। মাধব মাধব বাজি, মাধব মাধব হৃদি করন্দি, সাধব সার্বি সর্বগার্জি মাধবা।
নবমীর দীর্ঘ পূজা ও হোম হয়ে গেছে। প্রথম বিকেল থেকেই আসতে আরম্ভ করেছে রং চং মেখে বিচিত্র পোশাকে একাধিক নাচের দল, স্থানীয় শিক্ষা সংস্কৃতিকে পাথেয় করে। মাদলের তালে তালে গান ধরেছে তারে নারে 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 তারে নারে নারে। বুঝলাম পূজা শেষ হতে চলেছে, মনটাও বিশাল করছে। নবমীর সন্ধ্যারতি সমাপ্ত। প্রথানুসারে শুরু হতে চলেছে শৈশব থেকেই দেখে আসা দিগম্বরী নাচ। এখুনি অনেকটা উপজাতীয় নৃত্য রীতির আভাসে সদল বলে দিগম্বরী নাচ হতে চলেছে। সঙ্গে সুরে বেসুরে গান, ও মা দিগম্বরী নাচো গো শ্যামা রণ মাঝে, যেমনি নাচো শিবের কাছে তেমনি নাচো আমার কাছে, ও মা দিগম্বরী। এই নাচের তাৎপর্য আমার জানা নেই, এই নাচের প্রথা অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। দশমীর সকাল, সংক্ষিপ্ত পূজা ও আরতির অন্তে বিসর্জনের প্রস্তুতি। সকলে প্রতিমার পদস্পর্শ করে বৎসরান্তে পুনরায় আগমনের প্রার্থনা জানিয়ে দেবীকে স্বধামে গমনের অনুরোধ জানিয়ে মন্দিরে বিসর্জন পর্ব শেষ হল। এবার নবপত্রিকা নিয়ে বিসর্জনের পুজো শেষ। ক্লাবের বাৎসরিক মিটিং বসেছে দোলমঞ্চে। ক্লাবের সারা বছরের কর্মসূচি ঠিক করতে ব্যস্ত সকলে। আবার আসছে বছর সবাই 300 টাকা 400 টাকা চাওয়া দিতে হবে, গিয়ে দেখছি আর দুর্গা পূজা তো করতে হবে। চাঁদা দিয়েছে, চাঁদা হয়তো কম কেউ পরিমাণ তো কমে যাবে। একটাও দশদের মধ্যে বলতে সবাই ভুল আছে, এটা যে চাঁদাটা আদায় হয় এটা যাত্রা নয়, ক্লাবের চাঁদা। ক্লাবের চাঁদা তো এটা ক্লাবের চাঁদা। গ্রামের প্রায় কেন্দ্রে রয়েছে দামোদর মন্দির। শালগ্রাম শিলার নারায়ণ এই মন্দিরের দেবতা, আমাদের সকলের কুলদেবতা। তার নিত্য সেবার সাথে যে কোনো শুভ অনুষ্ঠানে তাকে ঘরে এনে পুজো করার রীতি আছে। সাধু বাবার আশ্রম, আশ্রমের সন্নিহিত দোল মঞ্চ। প্রতি বৎসর ফাল্গুনী পূর্ণিমার প্রত্যুষ থেকে 3 দিন ব্যাপী নাম সংকীর্তন সহ দোল উৎসব। আমাদের আরেকটি বড় উৎসব, চতুর্থ দিন নগর কীর্তনের মধ্য দিয়ে যার সমাপ্তি। দোলে বসা মেলা একটি বাড়তি পাওয়া। উইকেট গুলো পড়ে যাবে না।
দোলের রেশটুকু টেনে রাখতে কখনো কখনো ধুলাটের রাত্রে বসাই পাশাপাশি গ্রামের শিল্পীদের নিয়ে গানের আসর। একবার এলো কেঞ্জেকুড়োর ভাগবত কর্মকার, গাইল অনেক যায় আছে কপালে ফলিবে কালে কালে কর্মসূত্রের ফল আপনি ফলিবে বল ভাবে কি আর হবে বল ভাবলে কি আর হবে মন ভাবলে কি আর হবে ভাবলে কি আর হবে যা লিখেছেন বিধি কপালয় উপরে কার সাধ্য তাহা খণ্ডাইতে পারে বল বিদ্যা বুদ্ধি পৌরসে কি করে ওরে বল বিদ্যা বুদ্ধি পৌরসে কি করে যা ঘটিবার তাহা আপনি ঘটিবে ভাবলে কি আর হবে মন ভাবলে কি আর হবে। আরেকবার এলো বিরিঞ্চি বাউল, গাইল ঝুমুর গান। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে। না, এখন আর আমাদের ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে না, হয়তোবা পায়ের পাতাটা উঠে যায়। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী। আমাদের শৈশবে বা কৈশোরেও এই ছোট নদীর কূলে ছড়িয়ে ছিটিয়ে ছিল দলদলির বন, তেঘরির বন ও বাগজুড়ির বন, যেখানে শীতে বসত আমাদের বনভোজনের আড্ডা। গ্রীষ্মের ছুটিতে জঙ্গলে দল বেঁধে গাছে চড়ে বিভিন্ন সুস্বাদু ফল আহরণ করতাম, খেতাম ও প্যান্টের দুপকেটে ভরে আনতাম। জামের রসে প্যান্টের রং বিচিত্র বর্ণ হয়ে উঠত। তারপর যা হবার মায়ের বকুনি। আজ সেসব বনের কোনো চিহ্ন মাত্র নেই, ধু ধু মাঠ পড়ে আছে, এখন সবই শুধু স্মৃতি। পুরুষানুক্রমে শীতকালে বনভোজনের রীতি
চলে আসছে বহুদিন ধরে ঠিকই, তবু 1978 সাল থেকে খেয়ালি গোষ্ঠীর তত্ত্বাবধানে সংগঠিতভাবে সকলকে নিয়ে বনভোজন শুরু হয়। পরবর্তীকালে কোনো অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আমাদের মন্টুর তৎপরতায় তা আবার শুরু হয়, যা এখনো চলে আসছে প্রতি বৎসর 26শে ডিসেম্বরে। এহেন সুন্দর গ্রাম ছেড়ে একদিন চলে যেতেই হবে প্রকৃতির নিয়মে। তাই বলি, যদি আবার জন্ম নিই তবে এই মাটিতেই ফিরে আসব, লালিত পালিত হব তোমারই ছত্র ছায়ায়। এখন তো মানুষ হয়ে জন্মাতে না পারলে পাখি গাছ যাই হই না কেন তোমার কোলেই আসব। আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এ এক পবিত্র স্থান, আমাদের ছোট নদীর ধারে গ্রামের মহাশ্মশান। আমাদের পূর্বপুরুষের অনেকে তাদের পার্থিব দেহটাকে অন্তরিক্ষে বিলীন করে অন্তিম যাত্রার পথে পা বাড়িয়েছেন এখান থেকে। এর মধ্যে আমার মা বাবাও আছেন, আছেন আরো অনেকে, আর আছে আমার এক বিশিষ্ট অতিথি, যে কিনা আমার সাথে 3 দশক কাটিয়ে আমাকে চিরতরে ভুলে মহাপ্রস্থানের পথে পা বাড়িয়েছে। কিন্তু আমি তাকে ভুলে কি করি? ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়। কেমনে ভুলি তারে, কেমনে ভুলি তারে, সবই লেখা মনের
যে আমায় ভুলেছে যে তাই অব্যক্ত বেদনা ভরে মনে, অশ্রুসিক্ত নয়নে আজ জীবনের সায়ান্নে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে মনে পড়ে তোমাকে, মনে পড়ে সেদিনের সব কথা, শুধু মনে পড়ে। আর মনে পড়ে লক্ষ্মী সোম তোমাকে, তোমার পায়ে মাথা নত করে জানাই আমার শত কোটি। যদি আবার জন্ম হয় এই মাটিতে, যদি আবার ফিরে আসি এই ধুলিতে, তবে সে জন্ম সার্থক হয় যেন মা, যেন